এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে খুলনার হাদিস পার্কে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এস.এ. রশিদ। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। আজ ৬ মার্চ জাতীয় পাট দিবস। দেশে এবং বিদেশে পাট পণ্যের চাহিদা দিন দিন বেড়েই চলছে। তবে সেই চাহিদার ক্ষেত্রে খুলনা অঞ্চলের যে পাটকলগুলো সেগুলো কিন্তু আসলে সেই চাহিদা পূরণ করতে পারছে না। রাষ্ট্রায়ত্ত যে 9টি পাটকল ছিল খুলনা অঞ্চলে, এর মধ্যে 4টি কোনো মতে ইজারার মাধ্যমে চলছে, বাকিগুলো আসলে বন্ধ রয়েছে। এই পাটকলগুলোর আসলে ভবিষ্যৎ কি, পাটকলগুলো দিয়ে আসলে শ্রমিকদের যে স্বার্থ রক্ষা হতো সেটি আসলে কিভাবে চলবে, এগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন পাটকল রক্ষায় যে কমিটি, সেই কমিটির সদস্য সচিব এস.এ. রশিদ। রশিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানতে চাচ্ছি যে আজ পাট দিবস, এই দিবসকে সামনে রেখে নানা আয়োজন প্রতি বছরই থাকে, এবছরও ছিল। তবে যে জায়গাটি নিয়ে আমরা আলোচনা করতে চাই, যে পাটকল ছিল খুলনাতে অনেকগুলো, তার মধ্যে সর্বশেষ 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল ছিল, যেগুলো আসলে এখন আবার বন্ধ হয়ে গিয়েছে, কোনো মতো 4টি ইজারার মাধ্যমে চলছে। এইটি আসলে কতটা সন্তোষজনক জায়গায় রয়েছে? ধন্যবাদ আপনাকে। আজকে পাট দিবস, আমাদের সোনালী আঁশ পাটের খুব ভালো লাগে শুনতে, কিন্তু সেই যে পাট শিল্প, সারা দেশে যে 26টি পাটকল বন্ধ ঘোষণা করা হয়েছে, আমাদের খুলনা অঞ্চলের 9টি পাটকল বন্ধ। ফলে হাজার হাজার শ্রমিক আজকে বেকার, তাদের কাজ নাই, তারা খুব খারাপভাবে দিন কাটাচ্ছে। এমতো অবস্থায় আমরা দাবি তুলেছি যে রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু। সরকার সেদিকে খেয়াল না করে সরকার পাটকলগুলো লিজ দেওয়ার চেষ্টায় আছে। ইতিমধ্যে 4টা পাটকল খুলনা, এবং সেগুলো যে খুব ভালো চলছে এটা মনে হয় না। কেন চলছে না পাট লিজের মাধ্যমে? একটা হচ্ছে যে শ্রমিকদের দিকটা দেখলে, সেটা শ্রমিকদের মজুরি দেওয়া হয় মাত্র 250 টাকা করে, এবং সেটা একেবারে অমানবিক। এখন এইভাবে কোনোভাবে একজন শ্রমিক চলতে পারে না। আর হচ্ছে যে কারখানাগুলো যারা লিজ নিয়েছে, তারা যে ভালোভাবে চালাচ্ছে, তারা সবগুলো তার চালু করতে পারে না এখন পর্যন্ত। একটা মিল যে যাই সেটা একটু বর্ধিত পরিসরে চলছে, বাকিগুলো খুবই একেবারে খারাপ অবস্থার মধ্যে চলতেছে, এবং শ্রমিকদের কম মজুরি হয়, শ্রমিক তারা ঠিক মতো পাচ্ছে না আর কি। এই অবস্থার মধ্যে চলতেছে আর কি। তো আমরা দীর্ঘদিন ধরে যে দাবিটা করতেছিলাম, পাটকল বন্ধ হওয়ার পর থেকে আমরা তো নানা লড়াই সংগ্রাম করেছি। এই লড়াইয়ের মধ্যে আমরা যে কথাই বলেছি যে রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে, এবং সেই জন্য যদি চালু করার জন্য যদি রাষ্ট্রের টাকা সমস্যা থাকে, তাহলে সে বিকল্প পথও কিন্তু আছে আর কি। এটা বন্ধ হওয়ার আগে কিন্তু চায়না তারা একটা প্রস্তাব দিয়েছিল এটা যে, এবং আমরা বলেছিলাম যে 1200 কোটি টাকা দিয়ে আমাদের বাংলাদেশের সকল পাটকল আধুনিকায়ন করা সম্ভব। ভাই, যে বিষয়টি হচ্ছে কি, আমরা দেখলাম যে পাটকলগুলো এখনো চালু হয় নাই, সেগুলো আসলে বিনিয়োগে আগ্রহ পাওয়া যাচ্ছে না, উদ্যোক্তা পাওয়া যাচ্ছে না। এটি আসলে কি কারণ মনে হয়? শোনেন, একটা হচ্ছে যে যারা এটা লিজ নেবে তাদের তো লাভ করতে হবে। তারা অনেকগুলো টাকা এখানে ইনভেস্ট করবে, ফলে ইনভেস্ট করে তারা সেইভাবে যদি তারা মুনাফা না পায়, কেন তারা করবে? আমার মনে হয় এটা আর কি। আর অনেকে এটা লিজ, আমি জানি যে দেশের অন্য অঞ্চলে এটা লিজ তারা নিয়েছে কিন্তু চালু করছে না আর কি। এই যে ব্যক্তি মালিকাধীন পাট কলেজের সভাপতি, উনিও একটা নিয়েছে, উনি আমার সাথে কথা হয়েছে, উনি বলছে আমি এটা চালু করবো না আর কি। আমি নিয়েছিলাম কিন্তু চালু করবো না। তার মানে বোঝা যায় যে এটা চালু করে লাভ হচ্ছে না বলেই আজকে মালিক যারা নিচ্ছেন তারা এটা চালাচ্ছেন না ঠিক মতো আর কি। আসলে পাট পণ্যের চাহিদা যেটা আমরা বলছি বাড়ছে, সেটি কি আসলে ঠিক নয়? মানে পাটের পণ্য কি ব্যবহার আসলে বাড়ানো হচ্ছে না? শোনেন, বিদেশে চাহিদা আছে, এবং আমাদের এই পাটকলগুলো বন্ধ হওয়ার আগে যে পরিমাণ বিদেশ থেকে বাইরে আসতো, এখন আসতেছে না। তারা আমি আগে যেটা বললাম যে ব্যক্তি মালিকানাধীন পাট কলেজ, উনি যে সভাপতি, উনি আমাকে বলেছে যে বন্ধ হওয়ার পরে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বন্ধ হওয়ার পরে আমাদের প্রতি, শুধু ব্যক্তি মালিকাধীন পাট কলের প্রতি ভরসা নিয়ে বিদেশি যে বায়েরা তারা আসতেছে না আমাদের দেশে। ফলে পাট পণ্য চাহিদা আছে, সারা পৃথিবীতে এটা বাড়তেছে, কিন্তু আমাদের দেশে আমরা এভাবে লস করছি, এবং আমাদের এই সুযোগে আমাদের দেশে যে পাট, সে পাট বিদেশে পাচার হয়ে যাচ্ছে। যে আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের দেশে পাট পণ্যের যে ব্যবহার, সেটি আসলে বাধ্যতামূলক করার যে বিষয়, 40টি পণ্য, সেটি করা গেলে আসলে এটি আরো ব্যবহার বাড়তো কিনা, বা পাটকলগুলো আরো ভালোভাবে চলতো কিনা? শোনেন, একটা হচ্ছে যে ম্যান্ডেটরি প্যাকেজিং যে একটা করা হয়েছিল,
সেইটা আসলে বাস্তবায়ন করলে আমাদের দেশে যা উৎপাদন হতো সমস্ত উৎপাদন বিদেশে পাঠানো লাগতো না, রপ্তানি করা লাগতো না, আমাদের দেশে চাহিদা পূরণ করতে পারতো না। এমনকি আমরা দেখলাম যে এই যে যখন বন্ধ হয়েছিল, মিল যখন বন্ধ হয়, একটা পাটের ব্যাগের দাম ছিল ৪৫ টাকা থেকে ৫৫ টাকা। সেই ব্যাগটা এখন, সেই পাটের সেই বস্তাটার দাম এখন ১৫৫ টাকা আর কি। ফলে চাহিদা তো আছেই, সেই চাহিদা সেই জায়গাটা অন্যান্য প্লাস্টিক ইন্ডাস্ট্রিরা সেইগুলো নিয়ে নিচ্ছে। আপনাদের আসলে এই পাটকলগুলো রক্ষায় কি সুপারিশ থাকবে? শোনেন, আমাদের সুপারিশ ১ নম্বর হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে, এবং এইখানে এখনো পর্যন্ত অনেক শ্রমিকের বকেয়া মজুরি পায় নাই, এবং ৫টা পাটকল যারা ক্যাজুয়াল শ্রমিক দিয়ে চালাতো, সেই ৫টা পাটকলের শ্রমিকরা কোনো টাকা পায় নাই, সেই টাকাগুলো অবিলম্বে পরিশোধ করতে হবে আর রাষ্ট্রীয়ভাবে চালাতে হবে। এবং আমরা এও বলেছি, আমরা উপদেষ্টার সাথে দেখা করে আমরা বিকল্প বলেছিলাম যে আপনারা পাইলট প্রজেক্ট করে কয়েকটা চালু করে দেখেন। এবং শ্রমিকরা বলেছিল আমরা অবশ্যই এই পাটকল লাভবান দেখাবো আপনারা যদি এটা পাইলট প্রকল্প নিয়ে চালু করেন। এবং আমরা এও বলেছিলাম যে আপনারা এখন যে ওই যে পলিথিন, পাটের পলিথিন, সেটাও চাষ করতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম যে এখানকার যারা পাটকল রক্ষায় যারা নেতা রয়েছেন তারা আসলে আশাবাদী এখনো আছেন যে এটি রাষ্ট্রভাবে অথবা সরকার যদি বিকল্পভাবে G2G ভাবে চালু করতে পারে তাহলে আবার খুলনা অঞ্চলের পাটকল তার সুদিন ফিরে পাবে। তো আমার কাছে এই ছিল খুলনা অঞ্চলের পাটকলগুলোর যে নানা সমস্যা সেগুলো নিয়ে সবশেষ। খুলনা অঞ্চলের পাটকলগুলোর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন খুলনা থেকে সরাসরি আব্দুল্লাহ আল মামুন রুবেল।